আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আলোচনা এখন আর শুধু চায়ের টেবিল কিংবা ফেসবুক পোস্টে সীমাবদ্ধ নেই। দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মঞ্চ এবং টেলিভিশন টকশোতেও উঠে এসেছে। 2024 সালে জুলাই মাসে সংঘটিত ভয়াবহ গণহত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে দলটিকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার জন্য। শুধু তারাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও এই দাবিতে সরব হয়েছে। তাদের যুক্তি, এমন একটি দল যারা গুম, খুন, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন এবং স্বৈরাচারী আচরণের মতো অপরাধে জড়িত, তাদের রাজনীতির মাঠে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এই দাবির পেছনে রয়েছে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, বিচারহীনতার বেদনা এবং ন্যায়ের প্রত্যাশা। কিন্তু প্রশ্ন হলো, চাইলেই কি একটি পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব? বর্তমান অন্তর্বর্তী সরকার কি চাইলেই এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে? বাস্তবতা বলছে না। কারণ এটি যেমন একটি রাজনৈতিক সিদ্ধান্ত, তেমনি একটি জটিল আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। কেবল জনরোষ বা জনচাপ যথেষ্ট নয়, প্রয়োজন সাংবিধানিক ক্ষমতা, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং রাজনৈতিক ঐক্যমত। বাংলাদেশ আওয়ামী লীগ একটি পুরনো এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি। তাদের নিষিদ্ধ করার অর্থ শুধু একটি দলকে নিষ্ক্রিয় করা নয়, বরং একটি পূর্ণ রাজনৈতিক ধারাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। এই ধরনের সিদ্ধান্ত যদি আইন ও সংবিধানের বাইরে গিয়ে নেওয়া হয়, তবে তা দেশে নতুন করে অস্থিরতা এবং সংঘাতের জন্ম দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এই প্রসঙ্গে সংবিধান ও আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন, আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করার আগে প্রচলিত আইনে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার হওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, গুম, খুন, লুটতরাজ, অর্থ পাচার এবং গণহত্যার মতো গুরুতর অভিযোগে ইতোমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতা এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় যদি আইনানুগ বিচার শুরু হয় এবং সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিচারের মুখোমুখি হয়, তবে সাধারণ মানুষের পক্ষ থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি জোরালোভাবে উঠে আসবে। অর্থাৎ একটি স্বতঃস্ফূর্ত সামাজিক রাজনৈতিক চাপ তৈরি হবে, যা একটি গণতান্ত্রিক পরিবেশে নিষিদ্ধকরণের দাবি আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরুর আগেই নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হলে তা উল্টো সেই দলের পক্ষে গিয়ে দাঁড়াতে পারে। এতে করে তারা অন্যায়ভাবে শিকার হিসেবে নিজেদের উপস্থাপনের সুযোগ পাবে এবং এক ধরনের রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্র তৈরি হবে। বাস্তবতা হচ্ছে, ইতিহাসে বহুবার দেখা গেছে অন্যায়ভাবে নিষিদ্ধ করা দলগুলো পরবর্তী সময়ে নিপীড়িত পরিচয়ে আরও জনপ্রিয় হয়ে ফিরে এসেছে। তিনি আরও বলেন, ন্যায় বিচার মানে শুধু অপরাধের প্রতিশোধ নয়, বরং প্রমাণ, সাক্ষ্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ভিত্তিতে অপরাধ প্রমাণ করে শাস্তি নিশ্চিত করা। একটি ফৌজদারি মামলার বিচার শেষ হতে সাধারণত 2 বছর সময় লাগে। সেক্ষেত্রে অপরাধ প্রমাণ করতে হলে সুনির্দিষ্ট তথ্য, দলিল, ভুক্তভোগীর সাক্ষ্য এবং বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনুসরণ করতে হয়। এটি সময় সাপেক্ষ হলেও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় এটি শোভন এবং গ্রহণযোগ্য পন্থা। এই যুক্তির প্রেক্ষিতে বলা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে যদি বিচার শুরু হয় এবং সেখানে অপরাধ প্রমাণিত হয়, তবে সেটিই হবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক এবং নৈতিক ভিত্তি। তখন দলটিকে নিষিদ্ধ করার দাবি একটি যৌক্তিক পরিণতি হিসেবে দেখা দেবে এবং তা নিয়ে বিতর্কের অবকাশ কম থাকবে। পক্ষান্তরে বিচার না করে দলকে হঠাৎ নিষিদ্ধ করলে তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে এবং আন্তর্জাতিক মহল থেকেও সমালোচনার সম্মুখীন হতে পারে। একটি অন্তর্বর্তী সরকার, যার মূল দায়িত্ব অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা এবং রাজনৈতিক পরিবেশ তৈরি করা, সেই সরকার যদি বড় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নেয়, তাহলে তা স্বাভাবিকভাবেই বৈধতা এবং গ্রহণযোগ্যতার সংকটে পড়বে। কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জাতীয় সংসদের সবার ঐক্যমতের ভিত্তিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আইন তৈরি করতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সেই সুযোগ নেই। কারণ অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নয়, বরং এই সরকার সংসদ বা জনগণের প্রতিনিধিত্ব করে না। এই কারণেই তারা নতুন করে আইন প্রণয়ন করতে পারবে না। ফলে তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেও চায়, সেই সিদ্ধান্ত স্থায়ী এবং কার্যকর হবে না।
বাংলাদেশের প্রচলিত আইনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে তা করতে হবে আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে। এখানে শুধু জনমত বা রাজনৈতিক ইচ্ছাই যথেষ্ট নয়, সেই সঙ্গে দরকার রাজনৈতিক ঐক্যমত। দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের মতামতকেও গুরুত্ব দিতে হবে। সেই প্রেক্ষাপটে গণভোট একটি কার্যকর মাধ্যম হতে পারে, যেখানে জনগণ নিজেরা রায় দেবে তারা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ দেখতে চায় নাকি চায় না। এই ধরনের অংশগ্রহণমূলক পদ্ধতি সিদ্ধান্তকে আরও গণতান্ত্রিক, বৈধ এবং টেকসই করে তোলে। বিশ্ব ইতিহাসেও রাজনৈতিক দল নিষিদ্ধ করার কিছু নজির রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই জার্মানিতে নাৎসি পার্টিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। তারা শুধু দলটিকে নিষিদ্ধ করেনি, বরং সংবিধানে একটি ধারা যোগ করে জানিয়ে দেওয়া হয় যে কোনো চরমপন্থী, স্বৈরাচারী বা গণতন্ত্র বিরোধী রাজনৈতিক মতবাদ বেআইনি। তুরস্কেও বেশ কয়েকটি দল নিষিদ্ধ হয়েছে, যেমন কল্যাণ পার্টি বা রেফা এবং ডেমোক্রেটিক সোসাইটি পার্টি বা ডিটিপি। এই নিষেধাজ্ঞাগুলো এসেছে সাংবিধানিক আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে। অন্যদিকে রাশিয়ার নাভালনির রাজনৈতিক সংগঠনগুলোকে চরমপন্থী আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, যদিও সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে, কারণ সেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বাংলাদেশেও অতীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে, যেমন 2013 সালে আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কোনো গণভোট, জনমত জরিপ বা রাজনৈতিক ঐক্যমত ছিল না। ফলে সেই সিদ্ধান্ত অনেকের কাছে একপাক্ষিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে বিবেচিত হয়েছে। জামায়াত নিষিদ্ধ হলেও তাদের আদর্শিক ভিত্তি এবং সাংগঠনিক কাঠামো এখনও একরকম সক্রিয় রয়ে গেছে। উল্টো এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল এবং রাজনৈতিক বিভক্তি আরও গভীর করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, তা হতে হবে একটি স্বচ্ছ, আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে জনগণের মতামত, বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক ঐক্যমত থাকবে অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তা না হলে নিষেধাজ্ঞা রাজনৈতিক প্রতিশোধের রূপ নিতে পারে এবং দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আবেগ নয়, প্রয়োজন দায়িত্বশীলতা, পরিপক্কতা এবং সুপরিকল্পিত কৌশল। কেননা বিচার ছাড়া নিষেধাজ্ঞা যেন পরিণত না হয় অন্যায় আরেকটি অন্যায়ের পথে।